Good morning everybody. কেমন আছো? Hope you are well. দেখো কত ছোট্ট একটা কিড, সুন্দর না দেখতে বলো? রেসপন্স করো। দেখো তো কেমন সুন্দর করে তাকিয়ে রয়েছে। তার নাম আবার জন। এদিকে আবার একটা আপেলও আছে, কি সুন্দর আপেল। যদিও এ তাকিয়ে রয়েছে এইদিকে, ওইদিকে তাকিয়ে থাকলে ভালো হতো, তাহলে মনে হতো যে হ্যাঁ আপেলটা খাবে। আসলে আপেলটা সে খাবে, কিন্তু ভাব দেখাচ্ছে অন্য কথা, অন্য কিছু। দেখো, জন ইটস অ্যান আপেল। জন আপেল খায়। আবার এই বাক্যটা দেখো, অ্যান আপেল ইজ ইটেন বাই জন। আমরা যদি এই দুইটা বাক্য খেয়াল করে দেখি, দেখো আগের বাক্যে ছিল জন প্রথমে ছিল, এবার কিন্তু এই বাক্যটাতে জন হলো শেষে। কি কি চেঞ্জ হয়েছে? যে অ্যাপেল আগে এসেছে, জন পরে গিয়েছে, তাই না? আরো কিছু পরিবর্তন হয়েছে। আই সে মাই প্রেয়ার রেগুলারলি। আবার দেখো এই বাক্যটা যদি আমরা বিশ্লেষণ করি একটু, তাহলে মাই প্রেয়ার কি? এটা ছিল অবজেক্ট শেষে, মানে ভার্বের শেষে, ভার্বের পরে সেটা চলে আসছে প্রথমে, মাই প্রেয়ার প্রথমে, এই যে নিচের বাক্যটা। আবার আই যেটা সাবজেক্ট, সেটা ছিল বাক্যের শুরুতে, মানে ভার্বের আগে, সেটা চলে গেছে ভার্বের পরে। এখন দেখো একটা উপরের বাক্যটাকে তিনটা ভাগ করা হয়েছে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। দেখো এই তিনটা জিনিসেরই পরিবর্তন হয়েছে। রেগুলারলি কিন্তু নিচে এখনো লেখা হয়নি। রেগুলারলি অ্যাডভার্বের কোনো পরিবর্তন হবে না, তাই সেটা তখন লেখা হয়নি, এখন লিখে দিলাম। তাহলে দেখো আমাদের কি কি পরিবর্তন হয়েছে। সাবজেক্ট ভার্বের পরে গিয়েছে, অবজেক্ট হয়ে গিয়েছে। অবজেক্ট যেটা ভার্বের পরে ছিল সেটা বাক্যের শুরুতে চলে আসছে, সাবজেক্ট হয়ে গিয়েছে। এবং সে মেইন ভার্ব, সেটা ইজ সেইড হয়েছে। কিছু পরিবর্তন হয়েছে আমরা দেখছি, তাই না? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের পরিবর্তন হয়েছে। এই যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের পরিবর্তন, এটি কোন ধরনের পরিবর্তন? হোয়াট ইজ ইট রিলেটেড টু? বলতে পারবে না? Of course, you all are intelligent and I think you all have understood. The change is related to voice change. কিসের সাথে চেঞ্জ সম্পর্কযুক্ত? এগুলো ভয়েস চেঞ্জের সাথে সম্পর্কযুক্ত। Now let's discuss about voice change in our today's class. At first, the question arises, what is a voice and what is voice change? In general sense, we all know voice is the sound made by a human being, but in grammar, changing voice is somewhat different. So সেটা কি? দেখো, নেইমার প্লেজ ফুটবল, আবার সেটাকে ভয়েস চেঞ্জ করলে হয়ে যায় ফুটবল ইজ প্লেড বাই নেইমার। এই যে পরিবর্তন, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, ভার্ব পরিবর্তন হলো, এটা হলো গ্রামারে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ, ভয়েস কি আমরা দেখি, ভয়েস কি? তাহলে দেখো ভয়েস কি? ভয়েস ইজ আ ফরমেশন অফ ভার্ব। কিসের ফরমেশন? ভার্বের ফরমেশন। বাই হুইচ সাবজেক্ট ডাজ সামথিং ইটসেলফ অর সামথিং ইজ ডান বাই সাবজেক্ট। কি বুঝলে? যে ভয়েস হলো ভার্বের একটা ফরমেশন, গঠন, যেখানে সাবজেক্ট নিজে উইলিংলি, স্বতঃস্ফূর্তভাবে, কারো প্ররোচনা ছাড়া সে কাজ করে। অন দ্য আদার হ্যান্ড,
sometimes he is forced or is made to do the work, অথবা কখনো কখনো তাকে দিয়ে বাধ্য করে করানো হয়। এই যে দুই ধরনের ভার্বের রূপ, কখনো সাবজেক্ট নিজে করে কোনো ভার্ব, কখনো সাবজেক্টকে দিয়ে করানো হয়। এই ভার্বের এই ফরমেশন হলো ভয়েস। এই যে বললাম সাবজেক্ট যখন নিজে করে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, দ্যাট মিন্স সাবজেক্ট ইজ অ্যাক্টিভ হিয়ার। আর যখন সাবজেক্ট নিজে করে না, যখন সাবজেক্ট নিজে করে না তাকে দিয়ে করানো হয় সেটা হলো প্যাসিভ ভয়েস, দ্যাট মিন্স সাবজেক্ট ইজ প্যাসিভ হিয়ার। তো সাবজেক্ট যদি প্যাসিভ হয় তাহলে এই প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ কে থাকে? অ্যাক্টিভ থাকে সেখানে অবজেক্ট। দেখো এই যে নিচে ব্লিঙ্ক করতেছে দুটো সেন্টেন্স, এখানে খেয়াল করে দেখো। অ্যাক্টিভ ভয়েস উপরেরটা, সেখানে নেইমার হলো সাবজেক্ট যে কাজ করেছে। অন দ্য আদার হ্যান্ড নিচের বাক্যটাতে প্যাসিভ ভয়েস যেটা, সেখানে ফুটবল হলো সাবজেক্ট এবং নেইমার এখানে হলো প্যাসিভ। তাহলে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ থাকে, গৌণ থাকে, মানে অতটা ইম্পর্টেন্ট এখানে সাবজেক্টের উপরে দেওয়া হয়নি, বরং এখানে গুরুত্ব দেওয়া হয়েছে অবজেক্টের উপরে, ফুটবলের উপরে। So it can be easily said voice is classified into two major kinds. One is active voice where the subject does something itself, and passive voice where something is done by the subject. Active voice এ সাবজেক্ট নিজে কাজ করে আর প্যাসিভ ভয়েসে সাবজেক্টকে দিয়ে সেই কাজটা করানো হয়। অ্যাক্টিভ ভয়েসের গঠন কেমন থাকে? প্রথমেই থাকে সাবজেক্ট। আমি আগেও বলেছিলাম যে এখানে সাবজেক্ট হলো অ্যাক্টিভ, সুতরাং প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব বা অক্সিলারি প্লাস মেইন ভার্ব দুটো একসাথে, ভার্ব ট্রানজিটিভ। ভার্ব ট্রানজিটিভ কেন লেখা হয়েছে? দেখো ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা যায় না, বিকজ দেয়ার ইজ নো অবজেক্ট হিয়ার। আমি প্যাসিভ ভয়েস করতে গেলে আমাকে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, বাট দেয়ার ইজ নো সাবজেক্ট ইন ইনট্রানজিটিভ ভার্ব। সো লজিক্যালি I have to say intransitive verb cannot be changed into passive voice. দেখো অ্যাক্টিভ ভয়েসের গঠন কি? আগে সাবজেক্ট, তারপরে ট্রানজিটিভ ভার্ব, তারপরে কি থাকবে? অবশ্যই অবজেক্ট থাকতে হবে, কারণ অবজেক্ট যদি না থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় তো অবজেক্টকে সামনে নিয়ে এসে প্যাসিভ ভয়েস করব, মানে প্যাসিভ ভয়েস মানে অবজেক্ট প্রায়োরিটি পাবে। তাহলে যদি অবজেক্ট না থাকে তাহলে কিন্তু সেটাকে অ্যাক্টিভ ভয়েস করা যাবে না। তাহলে আমরা দেখলাম অ্যাক্টিভ ভয়েসের গঠন হলো সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। যেমন দেখো হি রিডস আ বুক, হি রিডস আ বুক। হি সাবজেক্ট, রিডস হলো ট্রানজিটিভ ভার্ব, কি পড়ে? কি পড়ে? একটা বই পড়ে। সো দ্য ভার্ব রিডস হ্যাজ আ অবজেক্ট, আ বুক, দ্যাট মিন্স রিডস হলো একটা ট্রানজিটিভ ভার্ব। হি সাবজেক্ট, রিডস ট্রানজিটিভ ভার্ব এবং আ বুক হলো অবজেক্ট। On the other hand, look at the structure of passive voice. You will be surprised to see আমরা যেখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে গুরুত্ব দিয়ে প্রথমে বসাতাম, এবার ঘটনাটা কি হলো? যে কাজ করলো তাকেই আমরা কোনো গুরুত্ব দিলাম না, তার পরিবর্তে কি করলাম? সাবজেক্ট একদম অবজেক্ট হিসেবে শেষে বসিয়ে দিলাম, আর সেই শেষের যে অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট হিসেবে প্রথমে বসালাম। এই যে সাবজেক্ট অফ অবজেক্ট, সাবজেক্ট অফ অবজেক্ট, দ্যাট মিন্স এখানে বোঝানো হয়েছে যে অবজেক্ট যেটা ছিল সেটার সাবজেক্টিভ ফর্ম, যেটা অবজেক্ট ছিল সেটার সাবজেক্টিভ ফর্ম এখানে
বসাতে হবে। তারপরে অক্সিলিয়ারি ভার্ব, দেখো আমরা যখন অ্যাক্টিভ ভয়েসের গঠন দেখেছিলাম সেখানে কিন্তু আমরা কোনো অক্সিলিয়ারি ভার্বের উল্লেখ করিনি, লিখে কোনো উল্লেখ করিনি, কারণ সেখানে অক্সিলিয়ারি ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে। কেন নাও থাকতে পারে? কারণ সেটা যদি ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে অক্সিলিয়ারি ভার্ব নাও থাকতে পারে। বাট in passive voice there is no chance of having no auxiliary verb, because passive voice is the different form of be verb. আমরা যে কোনো প্যাসিভ ভয়েস যদি আমরা খেয়াল করি সেখানে দেখবো যে বি ভার্বের পরিবর্তন সেখানে আছে। তার মানে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাকে বি ভার্ব তার মধ্যে লিখতেই হবে, বি ভার্ব লিখতেই হবে। আমরা একটু পরে সেটার আলোচনায় আসতেছি, বি ভার্বের পরিবর্তন কিভাবে করব আমরা। তাহলে দেখো প্যাসিভ ভয়েসে কি আমরা পরিবর্তন করব, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে বসাচ্ছি, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসাবো। এখন এই অক্সিলিয়ারি ভার্ব কি বসাবো কনফিউজড হয়ে যেতে পারো, কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। আমরা একটু পরে একটা চার্টে আসছি, সেখানে আমরা দেখতে পাবো কি কি অক্সিলিয়ারি ভার্ব আসলে বসানো যাবে কখন কখন। আচ্ছা, এরপরে আমরা V3, দ্যাট মিন্স ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে বসাবো। কি বসাবো? ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে বসাবো। তারপরে বসাবো প্রিপোজিশন। প্রিপোজিশন জেনারেলি most of the time we put by, but there are some variations, so আমরা মাঝে মাঝে টু, ফর, ইন এগুলো বসিয়ে থাকি। আমরা সেটারও একটা চার্ট আমরা কিন্তু দেখব, সুতরাং এটা নিয়ে আপাতত কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। তারপর দেখো অবজেক্ট অফ সাবজেক্ট, তার মানে যেটা সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে সেটার অবজেক্টিভ ফর্ম আমরা এই প্যাসিভ ভয়েসে বসাবো। তাহলে আমাদের কি দাঁড়ালো দেখো, যে হি ছিল সাবজেক্ট, সেটা হয়ে যাবে অবজেক্ট। রিড ছিল ট্রানজিটিভ ভার্ব, সেইটার কিন্তু ওই অক্সিলারি ভার্ব প্লাস V3 এইটা বসবে। তারপরে অবজেক্ট হলো দ্য বুক, এটা সাবজেক্ট হয়ে বসবে। এবার উত্তর কি হবে দেখো, দ্য বুক ইজ read by him, দ্য বুক ইজ read by him। খেয়াল করে দেখো, দ্য বুক যেটা ছিল অবজেক্ট সেটা হয়ে গেছে সাবজেক্ট, আর অক্সিলারি ভার্ব এখানে দেখো ইজ বসেছে, অথচ আমাদের ইজ কিন্তু ছিল না, ইজ কিন্তু অ্যাক্টিভ ভয়েসে ছিল না, সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে আমাদেরকে অক্সিলারি ভার্ব বসিয়ে দিতে হয়েছে। আমি আগেও বলেছিলাম যে প্যাসিভ ভয়েস মানেই হলো অক্সিলারি ভার্বের ডিফারেন্ট ফর্ম এখানে ইউজ করতে হবে। যদি সেটা কোনো ইনডিফিনিট টেন্সের বাক্য হয় তাহলে বি ভার্বের ইনডিফিনিট ফর্ম মানে বেস, বি ভার্ব মানে আমি যার এগুলো, অথবা বি যদি ইনডিফিনিট টেন্স হয় তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম মানে বি এর সাথে আইএনজি যোগ হলে বিং হবে সেটা বসবে। আর যদি কোনো পারফেক্ট টেন্স হয় সেই ক্ষেত্রে বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বি ডাবল ই এন, বিন, সেটা বসবে বি ই ই এন, বিন বসবে। আর যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় সেটাও তো কন্টিনিউয়াসই, তাই সেটাও বিং বসবে, BEING। ওকে, এরপরে দেখো রিড, এই রিড কি? এই রিড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই হলো প্রিপোজিশন, এবং সবশেষে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এখানে বসিয়ে দিতে হয়েছে। তাহলে আমরা যদি গঠনটা ভালোভাবে খেয়াল করি, আমরা প্যাসিভ ভয়েসে কি করব? আমরা প্যাসিভ ভয়েসে অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টকে অবজেক্ট করব, অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব বসাবো, যার আমরা একটু পরে চার্ট দেখতে পাবো। অক্সিলারি ভার্ব বসাবো এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপরে প্রিপোজিশন বসাবো। আমরা এবার একটু দেখে আসি আমাদের নিয়মগুলো একটু সাজিয়ে সাজিয়ে লিখলে কেমন হয়। দেখো, হ্যাঁ বলছিলাম অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেটাকে সাবজেক্ট করতে হবে। যেমন আ সং ছিল, এ সং ছিল, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, সেটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হয়ে গেছে। আবার দেখো টেন্স, মুড এবং সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে। টেন্স,
মোড এবং সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে। দেখো হিমু মেড আ ব্রিলিয়ান্ট রেজাল্ট, হিমু মেড আ ব্রিলিয়ান্ট রেজাল্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা যখন উত্তর লিখবো তখন লিখতে হবে আ ব্রিলিয়ান্ট রেজাল্ট ওয়াজ মেড বাই হিমু। দেখো এখানে যে ওয়াজ বসলো, ওয়াজ না বসে তো আরও বসতে পারতো, আর বসতে পারতো, ইজ বসতে পারতো, কিন্তু তা বসলো না কেন? বলা হয়েছে যে টেন্স, মুড, সাবজেক্ট এগুলো অনুসারে বসবে। টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব বসবে, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব বসবে। আর কি অক্সিলারি ভার্ব বসবে সেটার চার্ট আমরা একটু পরেই পাবো। তবে প্রেজেন্ট টেন্স যখন হবে তখন প্রেজেন্ট টেন্সের জন্য প্রেজেন্ট ইনডিফিনিটে am is are, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am being, is being বা are being, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে have been, has been এইভাবে পরিবর্তন হবে। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি বসবে was, were, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে was being, were being, অথবা পাস্ট পারফেক্ট টেন্স হলে তখন বসবে had been। এভাবে টেন্স, মুড এবং সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব পরিবর্তন হবে। আবার দেখো ওয়াজ বসলো কেন? কারণ ওয়াজ বসলো আ ব্রিলিয়ান্ট রেজাল্ট, এটা হলো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু এটা সিঙ্গুলার, আমাদের নিয়ম অনুসারে সিঙ্গুলার সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্বের সিঙ্গুলার ফর্ম ইউজ হয়। যেমন প্রেজেন্ট টেন্সে ইজ বা হ্যাজ, পাস্ট টেন্সে ওয়াজ, আর কি পাস্ট টেন্সে ওয়াজ। যদি ফিউচার টেন্স হয় সেক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট পারসনের পরে বসে হ্যাভ, বাকি সকল ক্ষেত্রে বসে ফার্স্ট পারসনের ক্ষেত্রে বসে হলো শ্যাল, বাকি সকল ক্ষেত্রে বসে উইল, বাকি সকল ক্ষেত্রে বসে উইল। তারপরে দেখো আমরা সাহায্যকারী ভার্ব বসানোর পরে মেইন ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে। কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে। এরপর অতিরিক্ত কোনো অবজেক্ট, অ্যাডভার্ব এগুলো যদি থাকে সেগুলো বসাতে হবে, এগুলো বসাতে হবে। যেমন দেখো উই প্র্যাকটিস ফুটবল ইন দ্য ফিল্ড, উই প্র্যাকটিস ফুটবল ইন দ্য ফিল্ড। এটা যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে? ফুটবল ইজ প্র্যাকটিসড ইন দ্য ফিল্ড বাই আস। দেখো প্র্যাকটিস বানান সি দিয়ে লেখা আছে, আমি লেখার সময় এস দিয়ে লিখেছিলাম, বাট আই থিঙ্ক এটা অটো কারেক্ট অপশনের কারণে এসটা সিতে পরিবর্তন হয়ে গেছে। কেন পরিবর্তন হলো? কারণ আমেরিকান ইংলিশে প্র্যাকটিস সি দিয়ে যেটা সেটাই ভার্ব হয়। তাহলে দেখো উই প্র্যাকটিস ফুটবল ইন দ্য ফিল্ড, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করলে হবে ফুটবল ইজ প্র্যাকটিসড ইন দ্য ফিল্ড বাই আস। দেখো প্র্যাকটিসের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটা পাস্ট পার্টিসিপলের নিয়ম অনুসারে এটা এখানে বোল্ড করতে ভুলে গেছি আমি, এক মিনিট একটু বোল্ড করে দেই। আমি বলছিলাম যে মেইন ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করতে হবে এবং তারপর আমি বলছিলাম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে এবং তারপরে যদি অতিরিক্ত অবজেক্ট বা অ্যাডভার্ব থাকে সেগুলো বসাতে হবে। তাহলে দেখো এখানে আমাদের মূল ভার্ব হচ্ছে প্র্যাকটিস, সেটার পাস্ট পার্টিসিপল প্র্যাকটিসড হয়েছে এবং
এবং ইন দ্য ফিল্ড অ্যাডভার্ব অংশ যেটা সেটা কিন্তু তারপরেই বসে গেছে। আবারও বলছি যে মেইন ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করতে হবে এবং তারপর অতিরিক্ত অবজেক্ট বা অ্যাডভার্ব থাকলে সেটা বসবে। তো আমার এই বাক্যে প্র্যাকটিসের পাস্ট পার্টিসিপল হয়েছে প্র্যাকটিসড এবং তারপরে অতিরিক্ত অ্যাডভার্ব ছিল ইন দ্য ফিল্ড, সেটা বসেছে। তারপরে কি হবে, প্রিপজিশন বসবে। প্রিপজিশন দেখো আমরা অধিকাংশ সময় প্রিপজিশন বলতে বুঝি বাই, কিন্তু বাই ছাড়াও কিন্তু প্রিপজিশন আছে। এই প্যাসিভ ভয়েস করার সময় বাই ছাড়াও আমরা এই প্যাসিভ ভয়েস করতে অধিকাংশ সময় প্রিপজিশন বলতে বাই বুঝে থাকি, কিন্তু বাই ছাড়াও অ্যাট, উইথ, ইন, অফ এগুলো কিন্তু বসে থাকে। আচ্ছা এক্সাম্পল দেখো একটা, আমি ব্যতিক্রমগুলো আমি পরে দেখাবো। রোশনি রাইটস ইংলিশ লেটার্স ক্লিয়ারলি। রোশনি ইংরেজি লেটার খুব সুন্দর লিখতে পারে। কি রোশনি তুমি পারো না? এই লেটার মানে কিন্তু চিঠির কথা বলিনি আমি, লেটার মানে অক্ষর। রোশনি কি বলো, তুমি পারো না লিখতে? আই থিঙ্ক হ্যাঁ তুমি খুব ভালো পারো। তাহলে দেখো এটাকে আমরা প্যাসিভ ভয়েস করলে কি হবে, ইংলিশ লেটার্স আর রিটেন বাই ক্লিয়ারলি বাই রোশনি। ইংলিশ লেটার্স আর রিটেন ক্লিয়ারলি বাই রোশনি। এখানে প্রিপজিশন বাই বসেছে। কি প্রিপজিশন বসেছে? বাই। প্রিপজিশন বাই বসেছে। আমাদের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যেটা সর্বপ্রথম ছিল, প্যাসিভ ভয়েস করার সময় সেটা সর্বশেষে চলে যাবে। খেয়াল করে দেখো, ফিশার্স আর বিং কট ইন দ্য রিভার বাই ফিশারমেন। এই দেখো ফিশারমেন এটা ছিল সাবজেক্ট, সেটা চলে গেল একেবারে শেষে অবজেক্ট হয়ে। সো আমাদের এগুলো ছিল সাধারণ নিয়ম প্যাসিভ ভয়েস করার। নাও কাম টু সাম আদার ফ্যাক্টরস। এই যে আমরা যে নিয়মগুলো পড়লাম সেখানে আমরা সাবজেক্টকে অবজেক্টে পরিবর্তনের নিয়ম বললাম, পরিবর্তন করতে হবে সেটা বললাম, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হবে সেটা বললাম, আবার প্রিপজিশনের কথা বললাম। তো সাহায্যকারী ভার্ব কোথায় কোনটা বসবে সেটা বললাম। তো সেটা একটু বিস্তারিত দেখো। সাবজেক্ট যদি আই হয় তাহলে তার অবজেক্ট হবে মি, উই থাকলে হবে আস। মানে সাবজেক্ট থেকে যখন অবজেক্ট হয়ে শেষে বসবে তখন। আবার এটা কিন্তু তখনও আমার লাগবে যখন অবজেক্টকে আমরা সাবজেক্ট বানিয়ে বসাবো। ধরো আমার বাক্যে অবজেক্ট হিসেবে মি আছে, আমরা সেটাকে সাবজেক্ট বানিয়ে আগে শুরুতে লিখবো, তখন মি কিন্তু আই হয়ে যাবে। মি, তখন মি আই হয়ে যাবে। কি হবে? মি আই হয়ে যাবে। আবার আজ থাকলে সেটা উই হয়ে যাবে। আবার আজ থাকলে সেটা উই হয়ে যাবে। ইউ থাকলে ইউই হবে। ইউ এর সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম একই। দেম থাকলে দে হবে। হিম থাকলে হি হবে। আবার হি থাকলে হিম হবে। দে থাকলে দেম হবে। শি থাকলে হার হবে। হার থাকলে শি হবে। এভাবে আমাদের পরিবর্তন হবে। শুধু মনে রাখতে হবে কোনো নাউন এবং ইট হলে কোনো পরিবর্তন সেটা হবে না। ইট প্রোনাউন, ইট কোনো পরিবর্তন হবে না। অথবা কোনো নাউন যদি থাকে তার কোনো পরিবর্তন হবে না। নাউন বলতে আমি বুঝিয়েছি যদি কোনো প্রপার নাউন নাম দেওয়া থাকে, অথবা কমন নাউনই হোক যদি কোনো নাম দেওয়া থাকে। যেমন ধরো বল, পেন, অথবা নেম অফ সাম অ্যানিমেলস, অথবা নেম অফ সাম পারসনস, অথবা যে কোনো কিছুর নাম যদি দেওয়া থাকে, এগুলো কোনো পরিবর্তন হবে না। শুধু পরিবর্তন যা হবে আমি চার্টে যেটা দিয়েছি সেটাই। আই থাকলে মি হবে, মি থাকলে আই হবে। উই থাকলে আস হবে, আস থাকলে উই হবে। ইউ থাকলে ইউই হবে। দে থাকলে দেম হবে, দেম থাকলে দে হবে। হি থাকলে হিম হবে, হিম থাকলে হি হবে। শি থাকলে হার হবে, হার থাকলে শি হবে। এটা মনে রাখতে হবে। দেখো অক্সিলারি ভার্বের কথা বলছিলাম যে কোথায় কোন অক্সিলারি ভার্ব বসবে। আমি বারবারই বলেছিলাম যে বি ভার্বের বিভিন্ন রূপ বসবে। যদি আমার অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব বসবে am, is বা are। কি বসবে? am, is বা are। যদি আমার অ্যাক্টিভ ভয়েস হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে সাহায্যকারী ভার্ব বসাতে হবে am, being, is being, are being। এই যে আমি বলেছিলাম বি ভার্বের রূপ। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো am, is, are এগুলো দেওয়াই থাকে। am, is, are এগুলো দেওয়াই থাকে। তো আমার নতুন করে কি বসাতে হলো? এই যে being, এই বিং হলো বি এর সাথে আইএনজি যোগ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন। দেখো হ্যাভ, হ্যাজ এগুলো তো পারফেক্ট টেন্সে দেওয়াই থাকে। আমার নতুন বসাতে হবে বিন।
যে বিন হলো বি ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলবে হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। অবশ্য পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার খুবই গৌণ এখন, তবুও বলি যে হ্যাভ বিন হ্যাজ বিন এটা দেওয়াই থাকে, শুধুমাত্র এই বিং কথাটা তোমাকে বিং ওয়ার্ডটা এটা তোমাকে যোগ করতে হবে। অনুরূপভাবে পাস্ট টেন্সেও কিন্তু তাই, ওখানে যেখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর, এখানে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে হলো ওয়াজ বা ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হলো ওয়াজ বিং ওয়ার বিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল অ্যাম বিং ইজ বিং আর বিং। অ্যাম এর জায়গা এখানে ওয়াজ বা ওয়ার, এইটা পরিবর্তন হয়ে গেছে। পাস্ট পারফেক্টলি হবে হ্যাড বিন, হ্যাড দেওয়াই থাকে শুধু বিন বসবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন বিং, হ্যাড বিন দেওয়া থাকে শুধু বিং বসবে। দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সে বসবে শ্যাল বি বা উইল বি। ফিউচার ইনডিফিনিট টেন্সে তো শ্যাল অথবা উইল থাকে, শুধু আমাদের বি বসাতে হবে। বি হলো বি ভার্ব, বি ভার্বের বেস ফর্ম হলো বি। একটা মজার ব্যাপার কি জানো, আমরা অ্যাক্টিভ ভয়েসে টেন্স নির্ধারণের জন্য মূল ভার্বের পরিবর্তন করি। প্রেজেন্ট টেন্স হলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কন্টিনিউয়াস টেন্স হলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করি, পারফেক্ট টেন্স হলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখি। আর প্যাসিভ ভয়েসে টেন্স নির্ধারণের মাপকাঠি হচ্ছে এই বি ভার্ব। যেখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, বুঝতে হবে এটা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মূল ভার্বের আইএনজি ফর্ম থাকলে বুঝতে হবে যে এটা যে কোনো একটা কন্টিনিউয়াস টেন্স। মূল ভার্বের বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে বুঝতে হবে এটা হলো যে কোনো একটা পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি মূল ভার্বের বি ভার্বের বেস ফর্ম দেওয়া থাকে, এই যেমন এখানে শ্যাল বি বা উইল বি, যদি বেস ফর্ম দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এটা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স, নইলে এটায় কোনো মোডাল ভার্ব দেওয়া আছে। তো এই হলো আমাদের প্যাসিভ ভয়েসে টেন্স বের করার উপায়। অর্থাৎ দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স যদি হয় সেক্ষেত্রে শ্যাল বি উইল বি দেওয়া থাকে, আবার বিং যোগ করতে হবে। ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন এই শ্যাল হ্যাভ পর্যন্ত দেওয়া থাকে বা উইল হ্যাভ পর্যন্ত দেওয়া থাকে, আমাকে বিন বসাতে হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ বিন এই বিন পর্যন্ত দেওয়া থাকে, এই বিং তোমাকে বসাতে হবে। মোডাল ভার্ব যদি থাকে, মোডাল ভার্ব বলতে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উড, মাইট, যতগুলো মোডাল ভার্ব আছে সবগুলোর পরে বি ভার্বের বেস ফর্ম মানে শুধু বি, এটা অতিরিক্ত যোগ হবে। ক্যান থাকলে ক্যান বি হবে, শুড থাকলে শুড বি, মাস্ট থাকলে মাস্ট বি, মে থাকলে মে বি, অথবা যে কোনো মোডাল ভার্ব থাকলে তারপরে বি ভার্ব যোগ করতে হবে, শুধু বি, বি ই, এই বি যোগ করতে হবে। দেখো আমি বলেছিলাম প্রিপজিশনের কথা, যে কোথাও কোথাও প্রিপজিশন চেঞ্জ হয়, বাই বসে না, কিছু ব্যতিক্রম দেখা যায়। তো সেই ব্যতিক্রমগুলো তো খামখেয়ালি ভাবে বসে না, তার কিছু নিয়ম আছে। দেখো এই ভার্বগুলো থাকলে সাধারণত প্রিপজিশনগুলো চেঞ্জ হয়ে যায়। এই ভার্বগুলোর পরে প্রিপজিশন চেঞ্জ হয়ে যায়। নো পরে, নো ভার্বের পরে যখন আমরা প্যাসিভ ভয়েসে নন লিখবো তখন নন টু লিখতে হবে। অ্যানয়েড উইথ অথবা অ্যানয়েড অ্যাট লিখতে হবে। অ্যানয়েড উইথ পারসন, কোনো ব্যক্তির উপরে আমার রাগ থাকলে তাহলে আমি লিখবো অ্যানয়েড উইথ হিম বা হার। আর যদি কোনো বস্তুর উপরে আমার রাগ হয়ে থাকে তাহলে অ্যানয়েড অ্যাট কোনো বস্তু অথবা কোনো বিষয়। সিজের পরে উইথ বসে, সিজড উইথ, যেমন she was seized with panic, panic ভয়, সে ভয়ের দ্বারা একদম চুপসে ছিল। সিজ হলো চারদিক থেকে ঘিরে ফেলা, কন্ট্রোল করা থাকে, এটা হলো সিজ। স্যাটিসফাই, স্যাটিসফাই এর পরে উইথ বসে, প্লিজ এর পরে উইথ বসে, ডিসপ্লিজ এর পরে উইথ বসে, ফিল এর পরে উইথ বসে, শকের পরে অ্যাট বসে, মার্ভেল এর পরে অ্যাট বসে। তাহলে দেখো এগুলো কিন্তু পরিবর্তন হয় প্রিপজিশন, বাই ছাড়া অন্য প্রিপজিশন বসে। আরো কয়টা আছে দেখো, চার্মের পরে অ্যাট বসে, কন্টেইনের পরে ইন বসে, কারণ কন্টেইন মানে থাকা, থাকে তো কোনো একটা জিনিসের ভিতরে, যেহেতু ভিতরে থাকে তাই ইন বসে। ফ্রাইটেন, ফ্রাইটেনের পরে অফ বসে। ওরি, ওরির পরে অ্যাবাউট বসে। সারপ্রাইজের পরে অ্যাট বসে। ভেক্সের পরে উইথ বসে, ভেক্সড উইথ। তো এগুলো ছিল আমাদের প্রিপজিশনের নিয়ম, যেখানে অন্য প্রিপজিশন বসে। এবার একটু যে দেখার পালা, তোমরা কতটুকু মনে রাখতে পারলে। হি পুলস আ রিকশা, এটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে কি হবে? তোমরা কি আমার সাথে আছো? এই যে হুমায়রা রশনি পরিবার,
আছো? ফাতেমা এসা পরিবার? জি স্যার। ঐশী পরিবার আছো? ঐশী নাই মনে হয়, দেখছো? ঐশী, ঐশী কই? আছো তুমি? জোরে বলো, তোমাকে তো শুনি না। আচ্ছা, হি পুলস আওয়ার রিকশা, এটা প্যাসিভ ভয়েস নিশ্চয়ই করতে পারবে, কারণ এইটা যদি করতে না পারো তাহলে আমি কি ভাববো? এই পুরো 5টা বছর ফাঁকি দিছো। আজ হি পুলস আওয়ার রিকশা, তাহলে আমাদের নিয়ম অনুসারে প্রথমে ছিল যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্ট হলো আর রিকশা, তারপর ভার্ব বসাতে হবে। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, সাবজেক্ট ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ বসেছে। প্লুরাল নাম্বার হলে আর বসতো। তারপরে কি পুল থেকে পুলড হয়েছে পাস্ট পার্টিসিপল, তারপরে হি থেকে হয়েছে হিম। তাহলে হি পুলস আ রিকশা, দ্য প্যাসিভ ভয়েস হবে আর রিকশা ইজ পুলড বাই হিম। We should respect our rickshaw puller. We should respect our rickshaw puller. এখন দেখো we should respect our rickshaw puller, এখানে কিন্তু should আছে, এখানে কিন্তু ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা একটু আগেই কিন্তু দেখে আসলাম। যদি কোনো মোডাল ভার্ব দেওয়া থাকে, মোডাল ভার্বের পরে বসাতে হবে বি এর বেস ফর্ম, মানে শুধু বি ই, এই বি ফর্ম বসাতে হবে। তাহলে দেখো আমরা যে নিয়মগুলো দিয়ে ভয়েস চেঞ্জ করছি সেগুলোকে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, শুড আছে এখানে শুড বি হবে, তারপরে রেসপেক্ট থেকে রেসপেক্টেড মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে, তারপরে বাই মানে প্রিপজিশন বসাতে হবে, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করে বসাতে হবে, মানে উই থেকে আস হয়ে বসবে। তাহলে দেখো উত্তর কি হবে? আর রিকশা পুলার শুড বি রেসপেক্টেড বাই আস। তাহলে দেখো পরিবর্তনগুলো, এই যে পুলস থেকে ইজ পুলড হয়ে গেছে, ইজ থেকে ইজ পুলড হয়ে গেছে, রেসপেক্ট থেকে শুড রেসপেক্ট থেকে শুড বি রেসপেক্টেড হয়ে গেছে। তাহলে মূল ভার্ব কিভাবে পরিবর্তন হয়েছে তোমরা দেখলে। দেখো দ্য ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ, এখানে দেখো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম অনুসারে প্রথমে কি হবে? ফিশ আগে যাবে, তারপরে ইজ আছে এখানে ইজ বিং হবে, কারণ ফিশ সিঙ্গুলার, অবশ্য ফিশ যে সিঙ্গুলার তাই কিন্তু না, ফিশ কিন্তু প্লুরাল হয়। একই রকমের অনেকগুলো ফিশ বোঝালে সেক্ষেত্রে এই ফিশ দিয়ে প্লুরালও বোঝায়, তাই ফিশ ইজ আর দুটোই কিন্তু অ্যাকসেপ্টেবল হতে পারে। তাহলে ফিশ ইজ বিং, এখানে ইজ তো দেওয়া আছে, বিং হবে বা আর বিং হবে, কারণ ফিশ প্লুরাল ধরলে তখন আর বিং হবে। তারপরে ক্যাচ থেকে হবে কট, তারপরে by the fisherman, দেখো fish is being caught by the fisherman। দেখো is catching ছিল, হয়ে গেল কি is being caught, is being caught। being কেন হলো? কারণ এটা হলো কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স বলে is এর পরে being অতিরিক্ত যুক্ত করতে হয়েছে। আমি আগেও বলেছিলাম যে প্যাসিভ ভয়েসের টেন্স নির্ধারণ করে সাহায্যকারী ভার্বের ফর্ম দেখে, যেমন এখানে বি এর সাথে আইএনজি যোগ আছে মানে বি এর কন্টিনিউয়াস ফর্ম, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্সের বাক্য। আবার দেখো I visited the Niagara waterfall last year, many people enjoy, এখানে 5টা বাক্য আছে, 5টা বাক্য আছে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা এই 5টা বাক্য আমি তোমাদের সবগুলো বলবো না করতে। ঐশী আছে নাকি? ঐশী এখনো আসে নাই মনে হয়। I visited the Niagara waterfall last year, এটা প্যাসিভ ভয়েস কি হবে? I visited the Niagara waterfall last year। বলো। স্যার আমাকে বলছেন? হ্যাঁ তুমি তো উত্তর বলবে।
The Niagara waterfall was visited by me last year. The Niagara waterfall was visited by me last year. Last year তো অ্যাডভার্ব, এটা এমন একটা অ্যাডভার্ব যেটাকে তুমি বাই মি এর আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো, একদম শুরুতেও লিখতে পারো। ঠিক আছে, সব জায়গায় লেখা যায় the waterfall all the year round. Thank you. The waterfall is enjoyed all the year round by many people অথবা by many people all the year round. Thank you very much. এগুলো so easy, so I'm going to the next phrase. He teaches us English. এখানে দেখো এই বাক্যটা অনেক সোজা, but why I am going to show you this sentence? এখানে খেয়াল করে দেখো দুটো অবজেক্ট আছে। যদি অ্যাক্টিভ ভয়েসের ডাবল অবজেক্ট থাকে সেক্ষেত্রে কি করবে? যদি অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট থাকে সেক্ষেত্রে কি করবে? দেখো এখানে দুটো অবজেক্ট আছে, একটা হলো আস আর একটা হলো ইংলিশ। এখন এই দুইটা অবজেক্টের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করে প্যাসিভ ভয়েস করলেই হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্ট এমন থাকে যেটা কিরকম, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন উই কল হিম আ ফুল, উই কল হিম ফুল, আমরা তাকে বোকা বলি। এই যে বোকা, এই ফুলকে কিন্তু অবজেক্ট হলেও সাবজেক্ট করা যাবে না। অর্থাৎ যে অবজেক্টগুলো ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট এই যে সিলেক্ট, ইলেক্ট, নমিনেট বা এই যে এরকম কোন উপাধি মতো, যেমন উই মেড হিম আওয়ার হেডমাস্টার বা চেয়ারম্যান, এই যে এরকম এই যে হেডমাস্টার বা চেয়ারম্যান যদি এরকম কোন ভার্বের পরে থাকে, যে মেড বা ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, এই ভার্বগুলোর পরে যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টগুলোকে সাবজেক্ট বানানো যায় না। এর পরিবর্তে তখন আরেকটা সাবজেক্ট যেটা থাকবে সেটাকে সাবজেক্ট বানাতে হবে। তো এখানে তো সেরকম কিছু নাই, এখানে দুটোর যে কোনো একটাকে কিন্তু বানালেই হবে। এখানে দেখো দুটো অবজেক্ট আছে, একটা হলো ইংলিশ আর একটা হলো আস। তো যেটা বস্তুবাচক সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেটা ব্যক্তিবাচক সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। যেটা ব্যক্তিবাচক সেটা হচ্ছে ডিরেক্ট যেটা বস্তুবাচক সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এবং যেটা বস্তুবাচক সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমরা অধিকাংশ সময় সাধারণত এই ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট যেটা, এটাকেই ধরে করি। তবে এমন না যে ইনডিরেক্ট অবজেক্টকে ধরে করলে হবে না, তা কিন্তু না। দেখো ইউ ক্যান ইউজ এনি অবজেক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। দেখো হি টিচেস আস ইংলিশ, এটা আমরা সেটাই দেখলাম। উই আর টট ইংলিশ বাই হিম, আবার ইংলিশ ইজ টট আস বাই হিম, দুটাই কিন্তু অ্যাকসেপ্টেড, দুটাই অ্যাকসেপ্টেড। শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে তখন যখন ফ্যাক্টিটিভ অবজেক্ট দেওয়া থাকবে, সেগুলোর প্যাসিভ ভয়েস করতে গেলে চেয়ারম্যান, ক্যাপ্টেন, ফুল অর্থাৎ ইলেক্ট, সিলেক্ট, নমিনেট এগুলোর পরে যে কি বলে, এগুলোকে কি বলা হয়, ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে, কিন্তু এগুলো এর আলাদা কি নাম বলবো, আলাদা কোনো নাম খুঁজে পাচ্ছি না। যেমন উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, এই হিমকে তুমি সাবজেক্ট করতে পারবে কিন্তু চেয়ারম্যানকে সাবজেক্ট করতে পারবে না। দেখো এখানে কিছু এক্সাম্পল আছে, সরি এক্সারসাইজ আছে। আমি সবগুলো তোমাদের করাবো না, একটা দুটো তোমাদের করবো, বাকিগুলো তোমরা নিজে নিজেরা করে ফেলবে। আচ্ছা ঈশা তুমি বলো 3 নাম্বারটা। They fed me fruits, they feed me fruits, তারা আমাকে ফল খাওয়ায়।
ঈশা জি স্যার। বলো 3 নাম্বার। Fruits are fed me by them. Fruits are fed me by them. আরেকটা হয় না সেটাও বলো। যেহেতু এখানে দুটো অবজেক্ট দিয়ে করা যাবে, তুমি একটা বললে আরেকটাও বলো। আই কে সাবজেক্ট করেও কিন্তু করা যাবে, যাবে না? তখন কি হবে উত্তর? আই am fed fruits by them. I am fed fruits by them. রশ্মির কোনো গলা পাচ্ছি না, আছো তো? রশ্মি তোমার মাঝে মাঝে উঠে যায়। রশ্মি এই 4 নাম্বারটা করো। এই 4 নাম্বার দেখো, সেইটা যেখানে উই মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন আছে এখানে। কি বলেছিলাম ক্যাপ্টেন সম্পর্কে? যে ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকলে ফ্যাক্টিটিভ অবজেক্টকে সাবজেক্ট বানানো যাবে না, আদারওয়াইজ বাকিগুলো কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে এটা কি হবে রোশনি বলো তো? He was made captain by us. Thank you very much. He was made captain by us. Captain হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট আর made হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এই ফ্যাক্টিটিভ ভার্বের পরে যে ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে সেই ফ্যাক্টিটিভ অবজেক্টকে সাবজেক্ট বানানো যাবে না, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে দুটাকেই তুমি সাবজেক্ট করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন কিছু সাইলেন্ট ইনফিনিটিভ দেখব। সাইলেন্ট ইনফিনিটিভ মানে আমরা যখন অ্যাক্টিভ ভয়েস দেখি তখন দেখি যে কোনো টু নেই ভার্বের আগে, কিন্তু যখন উত্তর লিখি তখন আবার সেগুলো টু বসাতে হয়। এখানে দেখো আই টোল্ড হিম ডু দিস, এখানে মেইন ভার্ব হচ্ছে টোল্ড, বাট ডু কিন্তু মেইন ভার্ব না। তাহলে আমরা নিয়ম অনুসারে জানি যে দ্বিতীয় ভার্বের আগে ইনফিনিটিভ টু থাকে, বাট এখানে টু থাকার কথা, বাট এই টু is silent here. Two is silent here. When we change it to passive voice, then we have to put an infinitive to before do or before the verb. Notice, he was told to do this by me. দেখো do এর আগে to ছিল না, কিন্তু আমাকে do এর আগে to বসাতে হলো। do এর আগে to বসাতে হলো। তাহলে কি বলছি আমি? যদি একাধিক ভার্ব থাকে, মূল ভার্ব ছাড়া দ্বিতীয় ভার্বের আগে সাধারণত to থাকে বা ing ফর্ম থাকে, to বা ing থাকে। তো যদি to দেওয়া না থাকে তাহলে কিন্তু তুমি প্যাসিভ ভয়েস করার সময় টু তোমাকে বসিয়ে দিতে হবে। আবার আইএনজি দেওয়ার আগে কিন্তু টু বসাও না। আইএনজি মানে এটা হয় জিরান্ড আছে, নইলে পার্টিসিপল আছে, এগুলো তো কোন একটা ফর্মে অন্য কোন একটা ফর্মে আছে। এখানে শুধু বলা হয়েছে যদি এটা ইনফিনিটিভ হয়, মানে প্রেজেন্ট ফর্ম আছে কিন্তু তার আগে, বা বেস ফর্ম আছে তার আগে টু দেওয়া নেই, সেই ক্ষেত্রে তোমাকে প্যাসিভ ভয়েস করার সময় টু বসিয়ে দিতে হবে। Sometimes infinitive remains silent in the active voice. Then you have to put to before the silent infinitive verb. তোমাকে সেই infinitive ভার্বটার আগে তোমাকে to সাইলেন্ট ছিল সেটাকে হাইড না রেখে এবার তোমাকে দেখিয়ে দিতে হবে, শো করতে হবে। Infinitive must be shown in the passive voice. এখানে কিছু অ্যাক্টিভিটি আছে, আমি এই অ্যাক্টিভিটি গুলো তোমাদের দুই একটা ধরবো আর বাকিগুলো করে ফেলো। আমি ক্লাসটা অনলাইনে দিয়ে রাখবো, সো ইউ ক্যান ডু ইট লেটার। আমি এখন তোমাদের একটা দুটা ধরবো, বাকিগুলো তোমরা বাসায় করতে পারবে। আচ্ছা ফাতেমা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি 3 নাম্বারটা বলো। He ordered Rohim solve it. He ordered Rohim solve it. এটার উত্তর কি হবে? Rohim was ordered to solve it by him. Thank you very much. তোমরা তো আমি যা ভেবেছি তার চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট। Thank you. ঈশা, তুমি 1 নাম্বারটা বলো।
He advised me tell the truth. I was advised to tell the truth by him. By him. Very, very thank you. Thank you very much. এই হুমায়রা, তুমি 5 নম্বরটা বলো। 5 নম্বরটা বলো। The teacher told him do the sum. He was told by the teacher to do the sum. Thank you very much. He was told to do the sum by the teacher. এক্সেপশন কিন্তু থাকতে পারে আরো, মানে এটা ওই টু এর এক্সেপশন বলছি না, মানে আরো কিছু ব্যতিক্রম ধর্মী নিয়ম আছে। যেমন if the active voice is with reflexive pronoun, do you know what is a reflexive pronoun? Reflexive pronoun কোনগুলো? তোমরা বলো তো, reflexive pronoun কোনগুলো? reflexive pronoun কোনগুলো? জানি না, হিম এগুলো। শোনো, যখন কোন বাক্যের প্রোনাউন আগের ওই নাউনকেই রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে, মানে হচ্ছে যে ওই প্রোনাউন আর তার আগের নাউনটা একই জিনিস। I myself, you yourself, he himself, এই himself, yourself, themself, ourself, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ, কারণ এগুলো সাবজেক্টকে রিফ্লেক্ট করে। এটা কিন্তু দুই জায়গায় বসে, একটা বসে হলো I myself do the work, এখানে যেমন একটা বসে I myself, আর একটা হচ্ছে I do the work myself। দেখো এটা পরে বসছে, তবে দুইটার কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেটা পরে বসছে সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা ভার্বের পরে বসেছে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর যেটা আই এর পরে বসেছে ভার্বের আগে সেটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন না, এটাকে বলে ইমফ্যাটিক প্রোনাউন, কারণ এটা দিয়ে শুধু জোর দিয়েছে সাবজেক্টের উপরে, আর পরেরটাতে জোর দিলে দিয়েছে, হ্যাঁ জোরও দিয়েছে এখানে, কারণ যেহেতু সাবজেক্টকে রিফ্লেক্ট করে, তবে এখানে এটা অবজেক্ট হিসেবেও বসেছে, আগেরটা কিন্তু অবজেক্ট হিসেবে বসে নাই। আচ্ছা, তাহলে এই যে myself, yourself, himself, herself, ourself, এগুলো যখন ভার্বের পরে বসে তখন এগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো যদি আমার অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় কি করব? চেঞ্জ করার দরকার নাই, ওখানেই থাক। কেন চেঞ্জ করব না? কারণ চেঞ্জ করে তো আবার ওই একই জিনিসেই পরিবর্তন হবে। কারণ দেখো, she fans herself, সে নিজেই নিজেকে বাতাস করে। আমি যদি herself কে চেঞ্জ করি তাহলে she হবে, তাই না? কারণ herself মানে কে? she, এই ব্যক্তিকেই তো বোঝাচ্ছে। আবার she কে যখন আবার আমি ওই অবজেক্ট করব, যেহেতু সাবজেক্টের অবজেক্ট একই এখানে, তাহলে ওটা আবার রিফ্লেক্সিভ মানে সেলফ যুক্ত হয়ে যাবে, তাহলে she থেকে হয়ে যাবে herself। পরিবর্তন করলে আমরা সাবজেক্ট থেকে যদি অবজেক্ট করি অথবা অবজেক্ট থেকে যদি সাবজেক্ট করি তাহলে একই জিনিসই থেকে যায়, মানে herself কে সাবজেক্ট করলে she হবে, আবার she কে অবজেক্ট করলে herself ই হবে। তাই আমার পরিবর্তন করার দরকার কি? আমার কোনো পরিবর্তন করার এই ক্ষেত্রে দরকার নাই। তাই আমরা সাবজেক্টকে সাবজেক্টই রাখবো, তারপর অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট, এইভাবে আমরা এগুলোকে পরিবর্তন করব। তাহলে উত্তরটা কি হবে আমার? she fans herself, উত্তর হবে she is fanned by herself। সব নিয়মে ঠিক আছে, শুধুমাত্র she এবং herself কোনো চেঞ্জ হয়নি, কারণ এগুলো চেঞ্জ করে কোনো লাভ হতো না, এইটি আবার ফেরত আসতো। he killed himself, এটাও সেম একই ভাবে he was killed by himself। দেখো, there is a reflexive pronoun as object of the sentence, subject and object will not be changed to make it passive। আর এই জন্য পরিবর্তন করতে হবে না, যে পরিবর্তন করলেও সেম জিনিসেই আবার ফেরত আসতে হবে। তাই আবার দেখো, যদি কোয়াসি প্যাসিভ ভয়েস থাকে, কোয়াসি প্যাসিভ ভয়েস, এখন কোয়াসি মানে কি? এসা তুমি বলো তো, কোয়াসি মানে কি?
কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি মানে কি? স্যার জানি না। কোয়াসি মিন্স হাফ, অর্ধেক। তো কোয়াসি প্যাসিভ মানে অর্ধেক প্যাসিভ ভয়েস। তো ভয়েস আবার অর্ধেক প্যাসিভ কেমন হয়? আচ্ছা, কেমন হয় আমরা একটু এক্সাম্পল দেখি। দ্য রোজ স্মেলস সুইট। বাংলা কি হয়? অর্থ দ্বারা কি? গোলাপ ফুলের গন্ধ সুন্দর লাগে। তো সুন্দর লাগে কার কাছে? সাবজেক্ট তো রোজ, রোজের কাছে কি সুন্দর লাগে এটা? গোলাপের কাছে কি গোলাপের গন্ধ সুন্দর লাগে? না, গোলাপ তো এটাকে অবজেক্ট, এটা থাকার কথা অবজেক্ট হিসেবে, কিন্তু এটা আছে সাবজেক্টের জায়গায়। আর এই সুন্দর লাগে, এটা মিষ্টি লাগে তো আমাদের কাছে, যে এটার সেন্ট নেয় তাদের কাছে, কিন্তু সে এখানে নেই, সাবজেক্ট এখানে সেটা নেই। তাহলে দেখো এখানে যেটাকে সাবজেক্ট হিসেবে বসানো হচ্ছে সেটা অবজেক্ট থাকার কথা ছিল। আবার দেখো এই ক্ষেত্রে শেষে কিন্তু কোনো অবজেক্ট নেই, শেষে কোনো অবজেক্ট নেই। যেহেতু এই বাক্যের শুরুতে কোনো অ্যাক্টিভ ভয়েসের মতো সাবজেক্ট দেওয়া নাই, বরং প্যাসিভ ভয়েসে যেটা অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকার কথা সেটাকেই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট করে লেখা হয়েছে। এই জন্য এই ধরনের বাক্যগুলোকে বলে কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস এই জন্য বলে যে এটা অর্থের দিক দিয়ে অনেকটা প্যাসিভ ভয়েসের মতো, তাই এগুলোকে বলে কোয়াসি প্যাসিভ। আর এই ভার্বগুলোকে বলে কোয়াসি প্যাসিভ ভার্ব। তো এগুলোকে আমরা যখন প্যাসিভ ভয়েস করব, যেহেতু এটার কোনো অবজেক্ট নাই, তা আমি কি সেটা চাইলেও সাবজেক্ট হিসেবে বসাতে পারবো না। তাই এটার সাবজেক্টকে সাবজেক্ট রাখতে হবে, তারপরে সাহায্যকারী ভার্ব বসাবো, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং তারপরে বাকি অংশ বসিয়ে দিব। কি বসাবো? সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসাবো, অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব বসানোর নিয়ম কিন্তু একই, আগের মতোই। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপরে বাকি অংশ যা ছিল অ্যাডজেক্টিভ সেটা বসিয়ে দিব। দেখো উত্তর কি হবে? দ্য রোজ, অক্সিলারি ভার্ব ইজ, তারপরে স্মেলস এর পাস্ট পার্টিসিপল স্মেলড, তারপরে সুইট বাকি অংশ। এভাবে আমরা কোয়াসি প্যাসিভ ভার্বগুলোকে প্যাসিভ ভয়েস করব। এখন দেখো নিচে আরেকটা বাক্য, দ্য লাইট লুকস চার্মিং। দ্য লাইট লুকস চার্মিং। এটার উত্তর কি হবে? উপরেরটার মতোই। The sight is looked charming. The sight is looked charming. তাহলে দেখো, if there is an object after the verb of the sentence, subject and adjective will not be changed in the passive voice. মূল কথা হচ্ছে যদি কোয়াসি প্যাসিভ সেন্টেন্স হয় যার সাবজেক্ট থাকে না, সেগুলোতে সাবজেক্ট চেঞ্জ করা যায় না। যে সাবজেক্ট আছে সেটা দিয়ে প্যাসিভ ভয়েস করতে হবে, শুধু টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। দেখো এখানে কিছু ক্লাস অ্যাক্টিভিটিস আছে, সেম আগে আমরা যেগুলো যে নিয়মটা করলাম। দ্য পিল টেস্টেস বিটার। এটার উত্তর কি হবে? দ্য পিল টেস্টেস বিটার। তাহলে এটার উত্তর হবে দ্য পিল ইজ টেস্টেড বিটার। এভাবে তো তোমরা বাকিগুলো একই নিয়মে আমি আশা করি করতে পারবে। এগুলো তোমার বাড়ির জন্য রেখে দিলাম, এগুলো বাসায় করবে।